ভালো উদ্যোগ, আপনারা প্রোগ্রাম করেন, অভিষেক অনুষ্ঠান করেন, আমি থাকবো। এবং বললাম যে যা করছেন এটা কিন্তু একটা কঠিন কাজ, এত সহজ নয় বিষয়টা, খুবই কঠিন। কিন্তু কেন কঠিন আমি দু একটা কথা বলি। সেটা হলো, মানুষ যে বিষয়টা জেনে শুনে পান করে, জেনে শুনে খায়, যে এটার ক্ষতি সে নিজেও জানে, যে খায় সেও জানে। এই ক্ষতি জানার পরেও যদি সে খায়, তাহলে এই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। যেমন ধূমপান, মাদক, যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি, কথার প্রসঙ্গে মাদকের বিষয়টা এসে যায়। যারা করে, সেবন করে, ধূমপান করে, যারা মাদক সেবন করে, তারা কিন্তু জানে এটার পরিণাম থেকে। আমাদের দেশে জুয়েল স্যার বললেন যে আমাদের দেশে ধূমপান প্রতিরোধ আইন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই আইনে কিন্তু ধূমপানকে নিষিদ্ধ করা হয়নি। শুধুমাত্র পাবলিক প্লেসে ধূমপান সেবনের জন্য কিছু নিষেধাজ্ঞা এখানে দেওয়া হয়েছে। আর আপনারা জানেন, যেখানে দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে 18 বছরের নিচে কাউকে যদি সিগারেট আনতে দেয়, সেটা কিন্তু তারা বিক্রি করে না। আর আমাদের দেশের অবস্থাটা, একটা বাচ্চাও যদি যায় সিগারেট কিনতে, আমরা দিয়ে দিই। এটা কঠিন, আরো কঠিন। এই কারণে আমি বলছি, একদিন আমি ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের ওখানে গিয়েছিলাম আমাদের একটা মাদকের অনুষ্ঠানে, ওনাকে চিফ গেস্ট করার জন্য। তো তিনি আমাদের এখানে আসলেন, চা খেতে দিলেন, বসতে বললেন, আমরা বসলাম, গল্প করলেন। গল্প ফাঁকে বলতেছে, তোমরা যেভাবে এত সহজে বলতেছো যে ধূমপান এবং মাদক, হ্যাঁ, এগুলো কোনো অবস্থাতেই সহজ বিষয় নয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তোমরা আসো, তোমরা কি করছো, করতে পারছো নিয়ন্ত্রণ? এই রকমের অনেক কথা উনি কিন্তু একেবারে শিক্ষামূলক, একেবারে বাস্তব সত্যি কথাগুলো বলেছেন। এই কারণে এটা একটা কঠিন বিষয়। একটা আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত না, আমার আত্মীয়ের কথা বলি। আমার আপন মামা রাঙ্গামাটিতে বসবাস করেন। তো আমি তো আমাদের রাঙ্গামাটি থেকে বিভিন্ন জায়গায় আমি বসবাস করি, থাকি, আমার পরিবার পরিজন নিয়ে। সবসময় মামার সাথে দেখা হয় না। তো শুনলাম মামা একটু অসুস্থ। আমি তাকে দেখতে গেলাম, গিয়ে মামাকে জিজ্ঞাসা করলাম, মামা কেমন আছেন? পাশে বসলো, অনেক খুশি হয়েছে আমাকে দেখার পর। অনেক গল্প গুজব করতেছে, অনেক কথা বলতেছে। এর ফাঁকে ওনার হঠাৎ করে কাশি শুরু হয়ে গেল। কাশতে 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 এমন একটা অবস্থা হয়েছে, সে দম ফিরাইতে পারছে না। সে দম ফিরাইতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। আমি পানি দিয়েছি, বলতেছে না না না, এটা দিও না, এটা আমার কিছু হবে না, এটা আমার কিছু হবে না, আমি জানি কিভাবে কি করতে হবে। এমন একটা অবস্থা যেটা মানে নিঃশ্বাস নিতে পারছি না। এর মধ্যে সে কি করলো, আমি তো মনে করছি অন্য কোনো কিছু করতেছে বোধহয়। পরে কি পকেট টকেট কি জানি বিশ্রায়ের একটা সিগারেট বের করলো, বের করে তারপরে ওইটা মুখে দিয়ে মেসের কাছে দিয়ে কাজ করে জ্বালাইলো। জ্বালানোর পরে যখন সে 3 টান দিছে, 3 টানের ফলে পুরোপুরি কাশি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন বিষয়টা কি, বিষয়টা ভেবে দেখেন। এটা কিন্তু আমি উৎসাহিত করছি না, কি ধরনের একটা নেশা দেখেন, এটা ডিসকারেজ করছি আমি, কি ধরনের নেশা। তাহলে এটা সত্যিকার অর্থে নিঃসন্দেহে এটা একটা কঠিন কাজ, এটা কঠিন কাজ। বিশ্ব যুব পরিষদ, ধূমপান মুক্ত পরিষদ, যেই পরিষদ হোক না কেন, যারা কাজ করছেন, এটা একটা কঠিন কাজ। তারপরেও আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজে অনেক কিছু অসঙ্গতি আছে, অনেক কিছু বিষয় আছে, সেইগুলোর উপর দিয়ে হাল ছেড়ে দিয়ে হবে না। এইভাবে যারা এই ধূমপান মুক্ত পরিষদের মতো যে পরিষদ গঠন করছেন, সেই রকম পরিষদ গঠন করে আমাদের এই
এই সামাজিক যে অপব্যধিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আজকে জুয়েল ভাই স্যার কিন্তু শপথ করিয়েছেন, আপনারা যারা কমিটিতে আছেন, স্যারের যে শপথ অনুষ্ঠান এবং স্যারের যে আজকে এই শপথ করানোর মধ্য দিয়ে যে পরিষদটা গঠন করে দিলেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। যদি সেটাকে ধরে রাখতে না পারি তাহলে কিন্তু জুয়েল স্যারের মনে কষ্ট থাকবে কিন্তু সত্যিকার অর্থে। আমি জানি না স্যার কিরকম কি চিন্তা ভাবনা করছেন, আমি ব্যক্তিগতভাবে এটা আমার উপলব্ধি, কাজেই অবশ্যই এই ধরনের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। যেহেতু আমি অধিদপ্তরে চাকরি করি, এই কাজটা এগিয়ে নিতে যদি কোনো রকমের সহযোগিতা লাগে, আমার দরজা বিশ্ব ধূমপান মুক্ত পরিষদের জন্য সবসময় খোলা থাকবে। যে কোনো সময় এই পরিষদের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন আছে, ঠিক সেইভাবে আমি অনুরোধ করব আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও কিন্তু এই ধরনের নিবন্ধন করা হয় এই ধরনের সামাজিক সংগঠনগুলোকে। আমি আশা করব এবং এক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে, অধিদপ্তরের কাছেও যেন এই পরিষদটা যেন নিবন্ধিত হয়। আমি সেটা অবশ্যই ব্যক্তিগতভাবে হোক যেভাবে হোক আমি এটা চেষ্টা করব, এই কথা বলে দিলাম। আর মাদক ধূমপান দুইটা কিন্তু পাশাপাশি নিয়ে চলে। আমরা মাদককে কি বলি? আমরা বলি গেটওয়ে ড্রাগস। ধূমপান করার জন্য সরাসরি নিষিদ্ধ আইন করা নেই, কিন্তু গেটওয়ে ড্রাগস কিন্তু এটা কিসের জন্য? আমাদের যে একটা স্ট্যাটিস্টিক্স আছে সেই পরিসংখ্যানে দেখা গেছে যে শতকরা 98 জন কিন্তু মাদক গ্রহণের আগে ধূমপান করে থাকে। সুতরাং ধূমপান শুধু ধূমপান নয়, এটা কিন্তু ড্রাগস নেওয়ার পথটাও কিন্তু তৈরি করে দেয়, দরজা খুলে দেয় যে নেশার জগতে চলে যাওয়ার জন্য। তো কাজে এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। দেশটা আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, আমরা এগিয়ে যাব সম্মিলিতভাবে। এই সর্বশেষ আরেকটা কথা বলি, এই পরিষদের যে বিষয়টা একটা গল্পের মতো আর কি, গল্প করে আমি শেষ করব। সেটা হলো এরকম যে কোন একটা দেশে একজন রাজা ছিলেন, খুবই প্রমিনেন্ট, জনগণ কিন্তু তার জন্য অত্যন্ত পাগল। মানে রাজা এত সুন্দরভাবে মান্য করে, তাকে রেসপেক্ট করে, খুবই জনপ্রিয় রাজা। তার মন্ত্রী পরিষদ জনসাধারণ তাকে ভালোবাসে এবং খুব একটা সুন্দরভাবে কিন্তু তার রাজ্য পরিচালনা হচ্ছে। হ্যাঁ, তো একদিন হঠাৎ করে এই রাজ্যের মধ্যে কেমন জানি একটা ঘুমোর ঘুমোর ভাব, যে রাজার মনে আনন্দ নেই, উজির নাজির যারা আছে তারাও কেন একেবারে আনন্দ বলতে কিছুই নেই, নিরানন্দ, এখন চুপচাপ বা কেমন জানি একটা অবস্থা। তো কেন এরকম? কেন? কারণটা হলো রাজা একদিন স্বপ্ন দেখছেন যে তার এমন একটা স্বপ্ন, সেটা হলো যে কত হাজার মন দুধ দিয়ে যদি তাকে গোসল না করানো হয় তাহলে কিন্তু সে মারা যাবে। এখন উনি চিন্তা করতেছেন এত হাজার মন দুধ আমি কোথায় পাবো, এটা দিয়ে যে গোসল করতে হবে। এই কথা রাজ্যে ছড়িয়ে পড়লো। তখন তার প্রজারা সবাই বলতেছে যে আমাদের প্রাণপ্রিয় রাজা, আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, আমরা এই রাজ্যে কতজন মানুষ আছে, প্রত্যেকের ঘরে ঘরে এই আমাদের দুধ আছে, গাভী আছে, আমরা ওখান থেকে দুধ দইয়া সবাই আমরা যদি এইভাবে কালেকশন করি দুধগুলো, তাহলে আমাদের প্রাণপ্রিয় রাজাকে এটা বাঁচানো কোনো একটা কঠিন বিষয় নয়। সবাই এইভাবে সিদ্ধান্ত নিল, তাহলে আমরা এত তারিখে আমরা রাজার জন্য দুধ কালেকশন করতে থাকবো। এই রকমের সিদ্ধান্ত। ঠিক দিন আসলো, তারিখটা আসলো, আসার পরে যেদিন তারিখটা আসলো সেদিন একজনে ভাবতেছে আজকে আমার একটু সমস্যা আছে, আমি একজন না গেলে কি হয়, অন্যজনের দুধ দিয়েছে ওটা ফিল আপ হয়ে যাবে।
তারপরে আরেকজন এইভাবে ভাবতেছে যে আমি না গেলে কি হয়, আরো তো যাবে, এত মানুষ হচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক সেভাবে ভাবতে 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 একজন আরেকজনের কথা ভাবতে ভাবতে দেখা গেল যে এই অনেক মানে অর্ধেক লোকই এখানে দুধ সংগ্রহের জন্য যায় নাই এবং দুধ কালেকশন করতে পারলো না। সত্যি সত্যি এইভাবে দুধ দিয়ে গোসল করানো হলো না, সম্ভব হলো না, কেউ যায় নাই, অথচ কোনো অভাব ছিল না, কিন্তু রাজা ঠিকই মারা গেলেন। তাহলে এটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে এই বিশ্ব ধূমপান মুক্ত এই পরিষদটা যে গঠন হইল, সেটা যেন সাস্টেন থাকে, মানবতার কল্যাণে কাজ করে এবং যেন একটা দৃষ্টান্তমূলক একটা সংগঠন হয়, সব ক্ষেত্রে যেন আমরা অবদান রাখতে পারি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য। আমরা এই ধূমপান মুক্ত পরিষদের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমরা আর সেই রাজার মতো একজন আরেকজনের আশায় থেকে না থেকে আমরা যেন ওই রাজার মতো মৃত্যু যেন এই পরিষদের না গতে, এই অনুরোধটুকু করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর একটা বিষয়, একজন অডিয়েন্স, একটু সময় দিচ্ছি, অডিয়েন্স সাংবাদিক সম্ভবত পশ্চিম মেহেরপুরের, একটা বিষয় যেহেতু উনি প্রশ্ন তুলেছেন, জাস্ট আলোচনা করেছেন, আমি কিন্তু আপনার কথাই কখনো হার হয়নি। এরকমের কথা আমরা শুনতে শুনতে পুরো অভ্যস্ত, সো অনেকেই এটা করে থাকে এবং আপনার দৃষ্টিকোণ থেকে আপনি রাইট, আমি কখনো নেগেটিভ ভাবে বলবো না। তবে দেখেন, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল হলো ৩৫০০, ১৯ কোটি মানুষের মধ্যে। আমরা ৩টা প্রসেসে কাজ করি। সেটা হলো সাপ্লাই ডিটেকশন, যেটা হলো ধরপাকড়, আইনের আওতায় আনা, অ্যারেস্ট করা। আর একটা হলো ডিমান্ড রিডাকশন, মানুষকে সচেতন করা। মানুষকে সচেতন করার উদ্দেশ্য হলো মানুষ যদি সচেতন হয়ে মাদক সেবন না করে, একইভাবে বলতে পারি ধূমপান না করে, তাহলে কিন্তু এটার সমাধান, সে সাপ্লাই কিন্তু আসবে না। যেখানে ডিমান্ড থাকবে সেখানে সাপ্লাই থাকবে। আর একটা কাজ নিয়ে কাজ করি, সেটা হলো হার্ম রিডাকশন। ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়ে গেছে অনেকেই, তারা কারা? ভাই আমার সন্তান, আমার ভাই বা অন্য কেউ, তাদেরকে তো আমরা আস্থা করে নিক্ষেপ করতে পারি না যেখানে সেখানে, তারাও কিন্তু পরিবারের অংশ। তো তারা যেন সুস্থ সুন্দরভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারে, সেই প্রসেসটা নিয়ে করি। তো আপনার বিষয়টা তো আমিও শুনে ব্যথিত হলাম। এ ধরনের কোনো বিষয় থাকে, আমাদের হটলাইন থাকে, সরাসরি আমাকেও বলতে পারেন। নেক্সটে আপনি আপনার পরবর্তীতে আপনি যদি সময় সুযোগ হয় আমার অফিসে গিয়ে এখানে বলে দিবেন, আমি সরাসরি বিষয়টা ওটা হ্যান্ডেল করব। এবং আপনি বেস্ট হয়, এখানে আমাদের একজন ডাইরেক্টর অপারেশন আছেন, ডিআইজি, উনি সমগ্র বাংলাদেশ অভিযানের বিষয়টা দেখেন। ওনাকে যদি বলেন, যেহেতু এটা আমার জুরিডিকশন নয়, আমার ঢাকার বিভাগটা হলো আমার জুরিডিকশন আর কি, আমার ঢাকা বিভাগে হলে আমি এখান থেকে গিয়ে আপনার কথা নিয়ে আমি ওইখানে চলে যেতাম এখনই, কিন্তু এটা আমার জুরিডিকশন নয়, এটা আমার এর বাইরে। এই জন্য রিকোয়েস্ট করব, আপনি স্পেসিফিক তথ্য দিয়ে অপারেশনের কাছে গেলে এটা সুফল পাবেন, অবশ্যই পাবেন, আমি বলতে পারি। তো ভালো থাকবেন সবাই। গুণীজনরা আছেন, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, ওনারা আলোচনা করবেন। সময় সংক্ষিপ্ত, সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।